আপনি কি কখনো কোনো মানুষকে শুধু তার কাজ বা পদ দেখে তুচ্ছ জ্ঞান করেছেন? ভাবুন তো, যদি সেই মানুষটি এক পলকে আপনার পুরো চিন্তাধারা বদলে দেয়, তবে কি হবে? এক সুন্দরী এবং আত্মবিশ্বাসী সিইও সবসময় ভাবতেন যে তার ড্রাইভার কেবল একজন সাধারণ মানুষ, চুপচাপ গাড়ি চালানো এবং কোনো প্রশ্ন ছাড়া আদেশ পালন করা লোক। কিন্তু সেদিন যখন বিদেশি বিনিয়োগকারীর সামনে সেই ড্রাইভারই বিনা দ্বিধায় এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে শুরু করল, তখন পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। এবং সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন সেই সিইও। সেই একটি মুহূর্ত শুধু একটি মিটিংয়ের পরিবেশই বদলে দেয়নি, বরং অনেক মানুষের চিন্তাধারা, অহংকার এবং সম্পর্কের আয়নাও দেখিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত কে ছিল সেই ড্রাইভার? সে ইংরেজি কোথায় শিখেছিল এবং কেন সেদিনটির পর সিইওর জীবন এবং কেরিয়ার আগের মতো রইল না? এই গল্পের শেষে এমন একটি সিদ্ধান্ত আছে যা সবকিছু বদলে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই গল্পটি কেবল বিস্ময়ের নয়, বরং একটি গভীর শিক্ষারও বটে। কখনো কোনো মানুষকে ছোট মনে করবেন না। আপনি যদি এমন গল্প পছন্দ করেন যা চিন্তা বদলে দেয়, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনি এই মুহূর্তে কি করছেন এবং কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন। বেঙ্গালুরুর সকাল সবসময় দ্রুতগতির হয়। রাস্তায় গাড়ির শব্দ, কাঁচের উঁচু ইমারতগুলোতে পড়া রোদ এবং বাতাসে মিশে থাকা এক অদ্ভুত অস্থিরতা। এই শহরের ঠিক মাঝখানে সিংঘানিয়া গ্লোবাল সলিউশনসের ইমারত দাঁড়িয়েছিল, যেন নিজের শক্তি এবং শান নিয়ে গর্ব করছে। এই ইমারতের সবচেয়ে ওপরের তলায় প্রতিদিন সকালে দীপিকা সিংঘানিয়া নিজের কাছে একটি কথাই পুনরাবৃত্তি করত: দুর্বলতার কোনো জায়গা নেই। দীপিকা তরুণী ছিল, সুন্দরী ছিল এবং অত্যন্ত কঠোরও ছিল। বিজনেস ম্যাগাজিন তাকে একজন পারফেক্ট সিইও হিসেবে তুলে ধরত, কিন্তু কেউ জানত না যে সেই পারফেকশনের আড়ালে কতটা গভীর একাকিত্ব লুকিয়ে আছে। তার কাছে জীবন ছিল কেবল পরিসংখ্যান, লক্ষ্য এবং নিয়ন্ত্রণের খেলা। যা তার নিয়ন্ত্রণে নেই তা অকেজো। মানুষ তার জন্য কাজ করত, মানুষ তার জন্য অপেক্ষা করত। আর যে লোকটি প্রতিদিন তাকে অফিসে নিয়ে যেত এবং নিয়ে আসত, রণবীর শর্মা, সে তার কাছে কেবল একজন ড্রাইভার ছিল, একটি নাম যা প্রতিদিন শোনা যেত কিন্তু কখনো অনুভব করা হয়নি। রণবীর সবসময় সময় মতো থাকত, সবসময় শান্ত, সবসময় সোজা হয়ে দাঁড়ানো। দীপিকার চোখে সে ছিল গাড়ির একটি অংশ মাত্র, মানুষ নয়। সে কখনো জানার চেষ্টা করেনি কেন সেই লোকটির চোখে এত শান্তি অথবা তার কণ্ঠে এত ধৈর্য কিভাবে আছে। সেদিন সকালেও দীপিকা পিছন ফিরে না তাকিয়েই গাড়িতে বসে পড়ল, ল্যাপটপ খুলল, ফাইল দেখল এবং মনে কেবল একটি কথাই ছিল: আজকের দিনটি তার কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করবে। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে আজ কেবল কোম্পানির নয়, বরং তার চিন্তাধারা, তার অহংকার এবং তার পুরো জীবন বদলে যেতে চলেছে। আর এই সব কিছু শুরু হবে সেই মানুষটির হাত ধরে যাকে সে সব সময় অবজ্ঞা করে এসেছে। শরতের সেই সকাল বেঙ্গালুরুতে কিছুটা আলাদা অনুভূত হচ্ছিল। বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল, কিন্তু সিংঘানিয়া গ্লোবাল সলিউশনসের ইমারতের ভেতরে উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছিল। কর্মচারীরা নিচু স্বরে কথা বলছিল, কদম ছিল দ্রুত এবং প্রতিটি মুখে একটি না বলা প্রশ্ন ছিল যে আজ কি হতে চলেছে। এটি কোনো সাধারণ দিন ছিল না। এটি সেই দিন ছিল যার জন্য দীপিকা সিংঘানিয়া নিজেকে মাসের পর মাস ক্লান্ত করেছে। আমেরিকা থেকে আসা বিনিয়োগকারী জনথন রিড কেবল একজন অতিথি ছিলেন না, বরং একটি সিদ্ধান্ত ছিলেন। যদি তিনি সন্তুষ্ট হতেন, তবে কোম্পানি আন্তর্জাতিক স্তরে পা রাখতে পারত। আর যদি না হতেন, তবে বছরের পর বছরের পরিশ্রম বিপদে পড়তে পারত। দীপিকা এই কথা খুব ভালোভাবেই বুঝত। এই কারণে সে কনফারেন্স রুমে সবার আগে পৌঁছল। বড় টেবিল, ঝকঝকে স্ক্রিন, সাজানো চেয়ার, সবকিছু তেমনই ছিল যেমনটা সে চেয়েছিল। পরিষ্কার, সুসংগঠিত এবং পুরোপুরি নিয়ন্ত্রণে। সে টেবিলের উপর আঙুল হালকা করে রাখল এবং সময়ের দিকে নজর দিল। তার কাছে সময় কখনো বন্ধু ছিল না, তা সব সময় ছিল একটি চ্যালেঞ্জ। সেক্রেটারি স্নেহা কাপুর শান্ত স্বরে জানালো যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ এবং উপস্থাপনা বা প্রেজেন্টেশন দুবার যাচাই করা হয়েছে। দীপিকা শুধু মাথা নাড়ল। মুখে আত্মবিশ্বাস ছিল, কিন্তু মনের কোনো এক কোণে হালকা অস্বস্তি ছিল যা সে উপেক্ষা করার অভ্যাস করে ফেলেছিল। ঠিক এই সময়ে নিচে পার্কিংয়ে রণবীর শর্মা গাড়ির পাশে দাঁড়িয়েছিল। সাধারণ পোশাক, শান্ত চোখ এবং সংযত অঙ্গভঙ্গি। সে ঘড়ি দেখল এবং তারপর ইমারতের দিকে নজর তুলল। তার আঁধাত ছিল
যে আজকের দিনটি গুরুত্বপূর্ণ, কিন্তু সে কখনো প্রশ্ন পড়তে শেখেনি। সে সবসময় নিজের কাজ করে গেছে, বিনা অভিযোগে, বিনা প্রদর্শনীতে। কিছুক্ষণ পর দীপিকা দ্রুত পায়ে বাইরে এলো এবং পিছন ফিরে না তাকিয়েই গাড়িতে বসে পড়ল। রাস্তায় হঠাৎ ট্রাফিক ধীর হয়ে গেল। রাস্তায় একটি ছোট দুর্ঘটনা ঘটেছিল। দীপিকা ঘড়ি দেখল এবং তার ভ্রু কুঁচকে গেল। সে তৎক্ষণাৎ অন্য রাস্তা নেওয়ার আদেশ দিল। রণবীর কোনো ঘাবড়ানি ছাড়াই গাড়ি ঘুরিয়ে নিল এবং শান্ত স্বরে বলল যে তারা সময় মতো পৌঁছে যাবে। এটি শুনে দীপিকা আয়নায় তার দিকে তাকালো এবং পরিষ্কার ভাষায় বলল যে তার আশ্বাস নয়, কেবল সময় দরকার। রণবীর চুপ হয়ে গেল, যেমনটা সে সবসময়ই হয়ে যায়। অফিসে পৌঁছেই দীপিকা না থেমে ভেতরে চলে গেল, যেন পিছনে কেউই ছিল না। কিছুক্ষণ পর কনফারেন্স রুমের দরজা খুলল এবং জোনাথন রিড ভেতরে এলেন। লম্বা গড়ন, ঠান্ডা দৃষ্টি এবং এমন ভাব যেন তিনি ঘরের প্রতিটি জিনিস পরখ করছেন। দীপিকা আনুষ্ঠানিক হাসির সাথে তাকে স্বাগত জানালো। বৈঠক শুরু হলো, স্লাইড বদলালো, পরিসংখ্যান সামনে এলো এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। তখনই হঠাৎ স্ক্রিন কালো হয়ে গেল। কারিগরি বিভ্রাট পুরো ঘরকে নিস্তব্ধ করে দিল। জোনাথন চেয়ারে হেলান দিয়ে বসলেন এবং পরিষ্কার ভাষায় বললেন যে তিনি অপেক্ষা পছন্দ করেন না। সেই মুহূর্তে দীপিকার মুখে প্রথমবারের মতো আতঙ্ক ফুটে উঠল। এই ভুলটি বড় ছিল না, কিন্তু এই সময়ে এই ব্যক্তির সামনে এটি অনেক বড় মনে হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার কাছে একটি শান্ত অবয়ব দেখা গেল। রণবীর সেখানে দাঁড়িয়েছিল, শব্দ না করে, মনোযোগ না কেড়ে। কারো আন্দাজ ছিল না যে এই মুহূর্তটি ভবিষ্যতে দীপিকার দুনিয়ায় প্রথম ফাটল ধরাতে চলেছে। কনফারেন্স কক্ষে কয়েক মুহূর্তের জন্য এমন নীরবতা নেমে এলো যেন সময় থমকে গেছে। সামনে থাকা স্ক্রিনটি এখনও কালো ছিল। যন্ত্রপাতির হালকা শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল এবং প্রত্যেকের নিঃশ্বাস ধীর হয়ে গিয়েছিল। দীপিকা সিংহানিয়া প্রথমবারের মতো অনুভব করল যে এই ঘরটি, যাকে সে সবসময় নিজের নিয়ন্ত্রণে মনে করে এসছে, এখন আর তেমন নেই। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জেগে উঠল, কিন্তু মুখে সে এখনও সেই কঠোর সংযম বজায় রেখেছিল। টেকনিক্যাল টিমকে তৎক্ষণাৎ ডাকা হলো, তারগুলো পরীক্ষা করা হলো, সরঞ্জামগুলো আবার চালু করার চেষ্টা করা হলো, কিন্তু প্রতিটি অতিক্রান্ত মুহূর্ত বোঝার মতো মনে হচ্ছিল। সামনে বসা জোনাথন রিড ঘড়ির দিকে তাকালেন এবং চেয়ারে হেলান দিয়ে বসলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার নীরবতা দীপিকার জন্য কোনো প্রশ্নের চেয়ে কম ছিল না। সে সবসময় এমন মানুষদের সামনে অস্বস্তি বোধ করত যারা কিছু না বলেই সবকিছু বুঝে নেয়। দীপিকা পরিস্থিতি সামলে নিয়ে বলল যে এটি কেবল একটি ছোট কারিগরি সমস্যা এবং শীঘ্রই সমাধান হয়ে যাবে। তার কণ্ঠে তখনও দৃঢ়তা ছিল, কিন্তু ভেতরে কোথাও ভয় ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছিল। ঠিক সেই সময় ঘরের এক কোণে দাঁড়িয়ে রণবীর কোনো নড়াচড়া ছাড়াই সবকিছু দেখছিল। না সে কারো পথে ছিল, না সে মনোযোগ ডাকার চেষ্টা করছিল। সে কেবল সেখানেই দাঁড়িয়েছিল, যেন সে জানত কখন উপস্থিত থাকা জরুরি আর কখন অদৃশ্য হয়ে থাকা। জোনাথনের নজর হঠাৎ তার ওপর স্থির হয়ে গেল। হয়তো এই কারণেই যে পুরো ঘরে ওই একটি মুখই ছিল যার ওপর উত্তেজনার কোনো রেখা ছিল না। তিনি সহজ স্বরে জল চাইলেন এবং কিছু সাধারণ কথা বললেন। রণবীর শান্তভাবে শুনল এবং সংযতভাবে উত্তর দিল। তার শব্দ ছিল সীমিত কিন্তু স্পষ্ট। তাতে না ছিল জড়তা, না ছিল আতঙ্ক। সে কোনো ভূমিকা পালন করার চেষ্টা করছিল না, সে কেবল স্বাভাবিক ছিল। দীপিকার বুক ধড়ফড় করতে লাগল। এটি প্রথমবার ছিল যখন সে রণবীরকে কেবল আদেশ পালনকারী ব্যক্তি হিসেবে নয়, বরং কথোপকথন করতে দেখল। সেই কথোপকথন আনুষ্ঠানিক ছিল না, তাতে লোক দেখানো ভাব ছিল না। তবুও তা ঘরের ভারসাম্য বদলে দিল। জোনাথনের মুখে হালকা হাসি ফুটে উঠল, যা তিনি এ পর্যন্ত অন্য কারোর জন্য দেখাতে পারেননি। ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগল। কারিগরি সমস্যা তখনও পুরোপুরি মেটেনি, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু এখন কেবল পরিসংখ্যান এবং উপস্থাপনার মধ্যে সীমাবদ্ধ রইল না। জোনাথন টিম, কাজের ধরন এবং চিন্তা নিয়ে কিছু প্রশ্ন করলেন। দীপিকা এই দিকটি পছন্দ করল না, কিন্তু সে তা আটকাতেও পারল না। তার মনে হতে লাগল যেন বৈঠকটি তার হাত থেকে ফসকে যাচ্ছে। রণবীর এখনও সেখানেই দাঁড়িয়েছিল, শান্ত এবং স্থির। সে বিশেষ কিছু করেনি, তবুও তার উপস্থিতি অনুভূত হচ্ছিল। দীপিকা প্রথমবারের মতো এটি পরিষ্কার দেখতে পেল যে যাকে সে এ পর্যন্ত অবজ্ঞা করে এসেছিল, আজ এই ঘরে তাকেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সে বুঝতে পারছিল না
এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি কোনো বড় পরিবর্তনের শুরু। কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে এই বৈঠকটি কেবল ব্যবসার সাথে জড়িত ছিল না। এটি তার চিন্তা, তার অহংকার এবং তার দুনিয়ার প্রথম পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল, এবং এই পরীক্ষা এখনও শেষ হয়নি। কিছুক্ষণ পর কারিগরি সমস্যা ঠিক হয়ে গেল এবং স্ক্রিনে প্রথম স্লাইডটি আবার দেখা যেতে লাগল। ঘরের আলো স্বাভাবিক হয়ে গেল। কিন্তু দীপিকা সিংঘানিয়া জানত যে বিশৃঙ্খলাটি হয়েছিল তা কেবল যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। এমন কিছু ছিল যা এই বৈঠকের ভেতর বদলে গিয়েছিল এবং যার দিক এখন আর তার হাতে ছিল না। সে নিজেকে সামলে নিয়ে উপস্থাপনা শুরু করল। সেই মাপা কণ্ঠস্বর, সেই সঠিক শব্দ, সেই মজবুত পরিসংখ্যান যার উপর সে নিজের পরিচয় তৈরি করেছিল। সে বলতে থাকল, বোঝাতে থাকল, কিন্তু ভেতরে কোথাও তার মনোযোগ বিচ্ছিন্ন হতে শুরু করেছিল। অজান্তেই তার নজর বারবার ঘরের সেই অংশের দিকে চলে যাচ্ছিল যেখানে রণবীর শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার মনে খটকা লাগছিল যে সে ওখানে কেন আছে, কিন্তু তার চেয়েও বেশি এটি যে তার উপস্থিতি তাকে বিচলিত কেন করছে। এই চিন্তাটি তার জন্য নতুন ছিল এবং অস্বস্তিকর। সে নিজেকে মনে করিয়ে দিল যে সে এখানে নিয়ন্ত্রণে আছে, যে এটি স্রেফ একটি বৈঠক। কিন্তু মন সেই কথাটি পুরোপুরি মেনে নিতে প্রস্তুত ছিল না। জোনাথন রিড পুরো একাগ্রতা দিয়ে শুনছিলেন, কিন্তু তার দৃষ্টি কেবল স্লাইডগুলোর ওপর আটকে ছিল না। তিনি কখনো টিমের কোনো সদস্যকে দেখছিলেন, কখনো দীপিকার মুখের ভাবের পরিবর্তন পড়ার চেষ্টা করছিলেন। মাঝে মাঝে তিনি এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন যা পরিসংখ্যানের চেয়ে বেশি সিদ্ধান্ত এবং চিন্তাধারার সাথে সম্পর্কিত ছিল। দীপিকা প্রতিটি প্রশ্নের উত্তর দিল, কিন্তু সে পরিষ্কার অনুভব করছিল যে বৈঠকটি তার ঠিক করা দিশা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। এই অনুভূতি তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল, কারণ সে সব সময় নির্দিষ্ট পথে চলার পক্ষপাতী ছিল। একটি মুহূর্ত এমন এলো যখন জোনাথন পুরো ঘরের উপর নজর বুলিয়ে জিজ্ঞাসা করলেন যে এই কোম্পানিতে কি প্রতিটি ব্যক্তির নিজের কথা বলার সুযোগ আছে। প্রশ্নটি সাধারণ ছিল, কিন্তু তার প্রভাব ছিল গভীর। ঘরে বসা কিছু লোক অস্বস্তি বোধ করল। দীপিকা তৎক্ষণাৎ উত্তর দিল যে এখানে প্রত্যেকের ভূমিকা স্পষ্ট এবং সিদ্ধান্ত একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে নেওয়া হয়। তার শব্দ ছিল গোছানো, কিন্তু তাতে সেই কঠোরতা ফুটে উঠছিল যা নিয়ন্ত্রণকেই শক্তি মনে করে। ইতিমধ্যে রণবীর কোনো সংকেত ছাড়াই টেবিলের উপর রাখা একটি খালি জলের বোতল তুলে নিল এবং সেটি সরিয়ে দিল যাতে কারো অসুবিধা না হয়। এটি একটি সাধারণ কাজ ছিল, কিন্তু তার এই সতর্কতা এবং সময়জ্ঞান জোনাথনের নজর কেড়ে নিল। তিনি কিছু মুহূর্ত রণবীরকে দেখতে থাকলেন, তারপর তার নজর দীপিতার সাথে মিলল। সেই নজরে না ছিল কোনো অভিযোগ, না ছিল প্রশংসা, শুধু ছিল এক গভীর কৌতূহল যা দীপিকাকে অপ্রস্তুত করে দিল। সেই মুহূর্তে দীপিকা প্রথমবারের মতো অনুভব করল যে সে কেবল নিজের কোম্পানির প্রতিনিধিত্ব করছে না, বরং নিজের স্বভাবেরও মুখোমুখি হচ্ছে। সে নিজেকে যতটা বেশি কঠোর এবং নিয়ন্ত্রিত দেখানোর চেষ্টা করছিল, ততটাই ভেতরে এই অনুভূতি গভীর হচ্ছিল যে হয়তো নিয়ন্ত্রণই প্রতিটি সমস্যার উত্তর নয়। এটি স্বীকার করা তার জন্য সহজ ছিল না, কিন্তু সেই সত্যটি ধীরে ধীরে তার ভেতরে জায়গা করে নিচ্ছিল। বৈঠক শেষ হলে জোনাথন আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানালেন এবং বললেন যে তিনি প্রস্তাবটি নিয়ে বিবেচনা করবেন। তার শব্দ ছিল মার্জিত, কিন্তু তাতে নিশ্চয়তা ছিল না, যেন তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার যাওয়ার পর দীপিকা কিছুক্ষণ সেখানেই বসে রইল। ঘরে এখন নিস্তব্ধতা ছিল, কিন্তু তার ভেতরে তোলপাড় চলছিল। তার মনে হল যেন আজ কিছু তার হাত থেকে ফসকে গেছে, যদিও সে পরিষ্কারভাবে বলতে পারছিল না যে সেটা কী ছিল। যখন প্রায় সব লোক ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, তখন দীপিকা প্রথমবারের মতো সরাসরি রণবীরের দিকে তাকাল। সে এখনও শান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেন বিশেষ কিছুই ঘটেনি। সেই মুহূর্তে দীপিকা বুঝতে পারল যে আজকের দিনটি কেবল একটি ব্যবসায়িক বৈঠক ছিল না, এটি তার ভেতরে শুরু হয়ে যাওয়া একটি লড়াইয়ের শুরু ছিল। এমন একটি লড়াই যা ভবিষ্যতে হয় তাকে ভেঙে দেবে, অথবা তাকে এমন কিছু শিখিয়ে দেবে যা সে এ পর্যন্ত কখনো শেখার প্রয়োজন মনে করেনি। বৈঠক শেষ হয়েছিল, কিন্তু দীপিকা সিংঘানিয়ার ভেতরে তোলপাড় থামেনি। কনফারেন্স কক্ষ এখন খালি ছিল, স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছিল এবং চেয়ারগুলো নিজের জায়গায় সাজানো ছিল। তবুও তার মনে হচ্ছিল যেন কিছু অগোছালো রয়ে গেছে। সে কিছুক্ষণ নিজের চেয়ারে বসে রইল, সামনে রাখা টেবিলের দিকে তাকিয়ে, যেন ওটাই তাকে কোনো উত্তর দেবে। এটিই প্রথমবার ছিল যখন কোনো গুরুত্বপূর্ণ বৈঠকের পর তার সন্তুষ্টি হয়নি। পরিসংখ্যান মজবুত ছিল,
উপস্থাপনা গোছানো ছিল, তবুও মন এটি মেনে নিতে পারছিল না যে সবকিছু ঠিকঠাক হয়েছে। সে উঠল এবং নিজের কেবিনের দিকে চলে গেল। পথে কর্মচারীদের ব্যস্ততা স্বাভাবিক ছিল, কিন্তু এখন তার দৃষ্টি বদলে গিয়েছিল। সে অকারণে থেমে গিয়ে মুখগুলো দেখতে লাগল, যেন সেগুলোর মধ্যে কোনো লুকানো কথা পড়ার চেষ্টা করছে। নিজের ঘরে পৌঁছে সে দরজা বন্ধ করল, ফাইলগুলো টেবিলে রাখল এবং দীর্ঘশ্বাস নিল। সে কম্পিউটার খুলল এবং সাম্প্রতিক কিছু রিপোর্টের উপর নজর বোলাল। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই, স্রেফ এই কারণে যে ভেতর থেকে কিছু তাকে অস্থির করে তুলছিল। কিছুক্ষণ পর স্নেহা ভেতরে এলো এবং জানালো যে জোনাথন রিড আনুষ্ঠানিক ধন্যবাদ পাঠিয়েছেন এবং বলেছেন যে তিনি কোনো সিদ্ধান্তের আগে কোম্পানির অভ্যন্তরীণ কাঠামোকে আরও ভালোভাবে বুঝতে চান। এটি শুনে দীপিকা কিছুক্ষণ চুপ করে রইল। এটি না ছিল স্বীকৃতি আর না ছিল অস্বীকৃতি। অনিশ্চয়তা তাকে অস্বস্তিতে ফেলছিল, কারণ সে স্পষ্ট ফলাফলে অভ্যস্ত ছিল। সে মাথা নেড়ে স্নেহাকে যাওয়ার ইঙ্গিত দিল, কিন্তু মন আরও বেশি জড়িয়ে যেতে লাগল। কেবিনের জানালা দিয়ে বাইরে তাকাতেই তার নজর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর পড়ল। রণবীর সেখানে ছিল, সবসময়কার মতো শান্ত, নিজের কাজে ব্যস্ত। দীপিকার এটি স্বীকার করা কঠিন মনে হচ্ছিল, কিন্তু আজকের বৈঠকে যদি কেউ তাকে সবচেয়ে বেশি বিচলিত করে থাকে, তবে তা ছিল এই শান্ত উপস্থিতি। সে নিজেকে প্রশ্ন করল, এটি কি কেবল ক্লান্তি, নাকি এমন কোনো সংকেত যা সে এ পর্যন্ত অবজ্ঞা করে এসেছে? সে আবার কম্পিউটার স্ক্রিনের দিকে মনোযোগ দিল এবং কিছু পরিসংখ্যান মন দিয়ে দেখল। কোনো কিছু স্পষ্টভাবে ভুল ছিল না, তবুও তার মনে হল তার সবকিছু আবার দেখা উচিত। এই সন্দেহ কোনো অভিযোগের মতো ছিল না, বরং একটি হালকা আঁচড়ের মতো ছিল যা ভেতরে বিঁধতে শুরু করেছিল। সে ঠিক করল যে সে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না। কিন্তু এখন চোখ বন্ধ করলেও চলবে না। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, শহরের আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠল। দীপিকা ফাইলগুলো বন্ধ করল এবং চেয়ারে হেলান দিয়ে বসল। সে প্রথমবারের মতো অনুভব করল যে নিয়ন্ত্রণকে সে তার সবচেয়ে বড় শক্তি মনে করত, হয়তো তা এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই বোঝার নিচেই কোথাও একটি নতুন প্রশ্ন জন্ম নিয়েছে। সে কি সত্যিই সবকিছু জানে যা তার নিজের কোম্পানির ভেতরে ঘটছে? বাইরে রণবীর গাড়ি প্রস্তুত করল এবং ইমারতের দিকে একবার তাকাল। তার জানা ছিল না যে উপরে বসে থাকা দীপিকার ভেতরে সন্দেহ প্রথমবারের মতো শিকড় গেড়েছে। সেই সন্দেহ এখনও স্পষ্ট ছিল না, কিন্তু তা এখন মুছে যাওয়ারও ছিল না। আর এই সন্দেহই আগামী দিনে তাদের দুজনের জীবনকে এমন এক পথে নিয়ে যেতে চলেছিল যা কেউ কল্পনাও করেনি। পরের দিন সকালে দীপিকা সিংঘানিয়া স্বাভাবিকের চেয়ে আগে অফিসে পৌঁছাল। রাতের অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি, কিন্তু এখন তা কেবল আবেগ ছিল না, তা একটি কারণ খোঁজার প্রয়োজনে পরিণত হয়েছিল। সে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নিজের কম্পিউটার খুলল এবং সাম্প্রতিক মাসগুলোর কিছু ফাইল একে একে দেখতে লাগল। এটি কোনো তদন্ত ছিল না, না ছিল কোনো অভিযোগ, স্রেফ একটি সতর্কতা ছিল, কারণ তার ভেতরে এই অনুভূতি গভীর হয়েছিল যে কিছু বিষয় তেমন নয় যেমনটা দেখাচ্ছে। যত সে পরিসংখ্যানগুলো মন দিয়ে পড়তে লাগল, কিছু প্যাটার্ন ফুটে উঠতে লাগল। কিছু রিপোর্ট বারবার সংশোধন করা হয়েছিল, কিছু সংখ্যা সময়ের সাথে সাথে একই রকম ছিল, এবং কিছু বিভাগের নাম অস্বাভাবিকভাবে বেশিবার সামনে আসছিল। এই বিষয়গুলো খুব ছোট ছিল, এতটাই যে দৈনন্দিন কাজে সহজেই চোট এড়িয়ে যেতে পারত। কিন্তু দীপিকা সেগুলোকে নজরআন্দাজ করল না। সে কিছু পাতায় দাগ দিল, কিছু ফাইল আলাদা করে রাখল এবং ঠিক করল যে সে এখন কাউকে কিছু জিজ্ঞাসা করবে না। দুপুর হতে হতে অফিস নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এলো। মিটিংয়ের সিলসিলা শুরু হলো, বার্তা আসতে যেতে লাগল, কিন্তু দীপিকার মনোযোগ বারবার সেই চিহ্নিত কাগজগুলোর দিকেই ফিরে যাচ্ছিল। সে স্নেহাকে ডাকল এবং শান্ত স্বরে কেবল এটুকু জিজ্ঞাসা করল যে সাম্প্রতিক সময়ে কিছু রিপোর্ট বারবার কেন বদলানো হয়েছে। স্নেহা না ঘাবড়ে জানালো যে এটি নিয়মিত প্রক্রিয়া, স্বচ্ছতার জন্য এমনটা করা হয় এবং অভ্যন্তরীণ পরীক্ষার সময়ে এমনটা হয়েই থাকে। উত্তরটি ভারসাম্যপূর্ণ ছিল, কিন্তু দীপিকা তাকে ওখানেই থামিয়ে দিল। সে কাউকে সতর্ক করতে চাইছিল না। বিকেলের দিকে যখন সে করিডোর দিয়ে যাচ্ছিল, সে দেখল যে কিছু কর্মচারী নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিল। যেই তার উপস্থিতির আভাস পাওয়া গেল, তারা চুপ হয়ে গেল। এই দৃশ্যটি নতুন ছিল না, কিন্তু আজ
প্রথমবারের মতো সে এটি উপেক্ষা করল না। সে না থেমে এগিয়ে যাওয়াই শ্রেয় মনে করল, কিন্তু মনের ভেতরে একটি যোগসূত্র তৈরি হয়ে গিয়েছিল। সে বুঝতে শুরু করেছিল যে যে ব্যবস্থাকে সে একটি মজবুত কাঠামো মনে করত, তার ভেতরেও ফাটল চুপচাপ তৈরি হতে পারে। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় সে কিছু মুহূর্ত পার্কিংয়ে দাঁড়াল। রণবীর গাড়ির পাশে দাঁড়িয়েছিল, সব সময়কার মতো শান্ত এবং নিজের কাজে মগ্ন। দীপিকা তাকে দেখল, তারপর কিছু না বলে গাড়িতে বসে পড়ল। রাস্তা জুড়ে দুজনেই খামোশ ছিল। শহরের ব্যস্ততা বাইরে বয়ে চলল, কিন্তু ভেতরে এক অন্যরকম নিস্তব্ধতা ছিল। দীপিকার মনে এখন প্রশ্নের জায়গায় একটি সংকল্প জায়গা করে নিয়েছিল। সে জানত তাকে ধৈর্য ধরতে হবে, কিন্তু চোখ বন্ধ করে এগিয়ে চলা এখন আর সম্ভব নয়। ঘরে পৌঁছে সে দিনের বেলা আলাদা করে রাখা ফাইলগুলো আবার বের করল এবং সেগুলো মন দিয়ে দেখল। এখন তার কাছে পরিষ্কার মনে হতে লাগল যে এটি কেবল তার ভ্রম নয়, কোনো না কোনো গোলমাল অবশ্যই আছে, যদিও তা এখনও পুরোপুরি সামনে আসেনি। সে মনে মনে ঠিক করল যে সে এবার সত্যকে সময় দেবে, কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নেবে না। সেই রাতে শহর ঘুমিয়ে পড়ল, কিন্তু দীপিকা জেগেই রইল। সে অনুভব করেছিল যে এটি কেবল একটি অস্থিরতা ছিল না, বরং একটি শুরু ছিল, একটি এমন শুরু যা সামনে এগিয়ে গিয়ে তার চিন্তাধারা, তার সিদ্ধান্ত এবং তার পুরো জীবনের দিক পরিবর্তন করতে চলেছিল। পরবর্তী কয়েকদিন দীপিকা সিংহানিয়া বাইরে থেকে একেবারে আগেকার মতোই দেখতে রইল। সে সময় মতো মিটিংগুলোতে পৌঁছালো, সিদ্ধান্ত নিল এবং নিজের টিমের সামনে সেই একই কঠোর ও আত্মবিশ্বাসী চেহারা বজায় রাখল। কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। এখন সে শুধু দেখছিল না, বরং যোগসূত্র খুঁজছিল। সে সেই সমস্ত ফাইলগুলোকে একসাথে করল যেগুলোকে সে আগে আলাদা আলাদাভাবে দেখেছিল, এবং প্রথমবারের মতো সেগুলো একটি নির্দিষ্ট ক্রমে পড়ল। তখনই তার কাছে এটি পরিষ্কার হতে লাগল যে কিছু প্রকল্পে খরচ বেড়ে গিয়েছিল, কিন্তু তার প্রত্যক্ষ ফলাফল কোথাও নথিভুক্ত ছিল না। কাগজে কাজ সম্পূর্ণ দেখানো হয়েছিল, কিন্তু অগ্রগতির চিহ্নগুলো ছিল বিক্ষিপ্ত। সে আরও এগিয়ে গিয়ে সেই অভ্যন্তরীণ অনুমোদনগুলো দেখল যেগুলোতে তার নাম নথিভুক্ত ছিল। কিছু স্বীকৃতি এমন ছিল যা সে মনেই করতে পারছিল না। তারিখগুলো সঠিক ছিল, স্বাক্ষরও ছিল, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি অসম্পূর্ণ মনে হচ্ছিল। সে সেই পাতাগুলোতে চিহ্ন দিল এবং পরের ফাইলটি খুলল। সেখানেও একই প্যাটার্নের পুনরাবৃত্তি করা হয়েছিল। এটি এখন আর কাকতালীয় ছিল না, এটি ছিল একটি ব্যবস্থা যা খুব সাবধানে তৈরি করা হয়েছিল। এরপর একে একে সেই সন্ধ্যা ঘনিয়ে এলো। ঠিক সেই সন্ধ্যায় যখন সে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ফাইল খুলতে গেল, তখন সিস্টেম তাকে সীমিত প্রবেশাধিকারের সংকেত দিল। এই ফাইলটি সেটিই ছিল যাকে সে নিজে অগ্রাধিকার দিয়েছিল। কিছু অংশ খুলছিল, কিন্তু মূল বিবরণ পর্যন্ত তার প্রবেশাধিকার আটকে দেওয়া হয়েছিল। দীপিকা কিছু মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এটি কারিগরি ত্রুটি হতে পারত, কিন্তু তার অভিজ্ঞতা তাকে সতর্ক করল যে এমনটা এমনি এমনি হয় না। সে কাউকে কিছু না জানিয়ে সেই ফাইলটি বন্ধ করল এবং সময় নোট করে নিল। এখন সে জানত যে কেউ তার অধিকার ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। পরের দিন অফিসে পরিবেশটা কেমন যেন বদলে যাওয়া মনে হল। কিছু মিটিং কোনো স্পষ্ট কারণ ছাড়াই স্থগিত করে দেওয়া হলো, কিছু রিপোর্ট দেরিতে পৌঁছালো এবং কিছু কর্মচারী অপ্রয়োজনীয়ভাবে সতর্ক বলে মনে হতে লাগল। এটি কোনো প্রকাশ্য বিদ্রোহ ছিল না, বরং একটি সুপ্রকল্পিত নীরবতা ছিল। দীপিকা কাউকে কিছু বলল না, কিন্তু সে বুঝে গিয়েছিল যে যা কিছু ঘটছে তা একা কারো ভুল হতে পারে না। এর পেছনে একটি চিন্তা ছিল, একটি দিক নির্দেশ ছিল। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় সে কিছু মুহূর্ত পার্কিংয়ে দাঁড়াল। রণবীর গাড়ির পাশে দাঁড়িয়েছিল, সব সময়কার মতো শান্ত এবং স্থির। সে দীপিকার দিকে তাকাল এবং কিছু জিজ্ঞাসা না করেই দরজা খুলে দিল। সেই সাধারণ ব্যবহারের মধ্যে এক অদ্ভুত ভরসা ছিল। দীপিকা কয়েক পলক থমকে দাঁড়াল, তারপর গাড়িতে বসে পড়ল। রাস্তা জুড়ে দুজনেই খামোশ ছিল, কিন্তু সেই খামোশিতে এখন কেবল প্রশ্ন ছিল না, একটি সিদ্ধান্তও জন্ম নিয়েছিল। সেই রাতে দীপিকা অনেক রাত পর্যন্ত জেগে রইল। এখন সে এটি মেনে নিয়েছিল যে যে সংকেতগুলো সামনে আসছে সেগুলো কোনো বড় খেলার দিকে ইঙ্গিত করছে। এটি কেবল অব্যবস্থা ছিল না, এটি ছিল একটি ষড়যন্ত্রের শুরু, যা চুপচাপ তার নিজের ঘরেই বেড়ে উঠছিল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে তাড়াহুড়ো করবে না এবং পিছিয়েও যাবে না। সে প্রতিটি কড়ি ধৈর্য ধরে জুড়বে, তার ফলাফল যতই ভারী হোক না কেন।
আর এই সংকল্পের সাথেই দীপিকা সিংহানিয়া সেই পথে এগিয়ে গিয়েছিল যেখানে এখন ভয়ের চেয়ে সত্যে পৌঁছানো বেশি জরুরি ছিল। সেদিন সকালে দীপিকা সিংহানিয়া অফিসে পৌঁছাল, তখন পরিবেশের মধ্যে এক অন্যরকম ভারী ভাব ছিল। রিসেপশনে দাঁড়িয়ে থাকা লোকেদের দৃষ্টি ছিল দ্বিধাগ্রস্ত, যেন তারা কিছু জানে কিন্তু বলতে পারছে না। দীপিকা না থেমে এগিয়ে গেল, কিন্তু ভেতরে এক অদ্ভুত কঠোরতা জমাট বেঁধেছিল। নিজের কেবিনে পৌঁছানো মাত্রেই সে কম্পিউটার খুলল এবং সামনে আসা তথ্যগুলো পড়া মাত্রেই বুঝে গেল যে আজকের দিনটি সহজ হতে চলেছে না। বেশ কিছু প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ জারি হয়ে গিয়েছিল, এবং আশ্চর্যের বিষয় ছিল যে এগুলোর কোথাও তার নাম বা অনুমতি নথিভুক্ত ছিল না। সে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট নথিগুলো খোলার চেষ্টা করল, কিন্তু এবারও সেই একই বাধা সামনে এলো। কিছু ফাইল পুরোপুরি খুলছিল না, কিছু ফাইলের প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছিল। এটি প্রথমবার ছিল যখন সে পরিষ্কারভাবে অনুভব করল যে তার অধিকার ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। সে দীর্ঘশ্বাস নিল, কিছুক্ষণ শান্ত থাকল এবং তারপর একটি ফাইল বন্ধ করে দিল, কাউকে না ডেকে, কাউকে কোনো প্রশ্ন না করে। সে জানত এই সময়ে প্রতিক্রিয়া দেওয়া নয়, বরং পরিস্থিতি বোঝা জরুরি। দুপুর নাগাদ পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠল। একজন জ্যেষ্ঠ ব্যবস্থাপক দ্বিধার সাথে জানালেন যে কিছু বিনিয়োগকারী অর্থ প্রদানের বিষয়ে সাময়িক স্থগিতাদেশের ইঙ্গিত দিয়েছেন। দীপিকা কিছু বলল না, কিন্তু টেবিলে রাখা তার আঙুলগুলো শক্ত হয়ে চেপে বসল। বিনিয়োগকারীরা কোনো জোরালো কারণ ছাড়া পিছিয়ে যান না। এর মানে ছিল যে ভেতরে যা কিছু ঘটছে তার প্রতিধ্বনি বাইরে পর্যন্ত পৌঁছে গেছে। সে সেই মুহূর্তেই একটি পরিকল্পিত মিটিং বাতিল করে দিল, যা সাধারণ পরিস্থিতিতে সে কখনো করত না। সে কেবিন থেকে বেরোল এবং করিডোর দিয়ে যাওয়ার সময় লোকেদের লক্ষ্য করতে লাগল। কিছু মুখ হঠাৎ খুব ব্যস্ত মনে হতে লাগল, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে চোখ সরিয়ে নিচ্ছিল। এটি কোনো প্রকাশ্য বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল এমন এক পরিবেশ যেখানে প্রত্যেকে নিজের জায়গা সুরক্ষিত করার চেষ্টা করছিল। দীপিকা কাউকে থামাল না, কাউকে প্রশ্ন করল না। সে কেবল দেখল এবং মনে রাখল। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় তার পা দুটো আগের চেয়েও ভারী ছিল। পার্কিংয়ে রণবীর গাড়ির পাশে দাঁড়িয়েছিল। সে কোনো প্রশ্ন না করেই দরজা খুলে দিল। দীপিকা বসে পড়ল এবং কিছুক্ষণ খামোশ রইল। তারপর সে শুধু এটুকু বলল যে আজ অনেক ফাইল পর্যন্ত তার প্রবেশাধিকার আটকে দেওয়া হয়েছে এবং কিছু সিদ্ধান্ত তাকে ছাড়াই নেওয়া হচ্ছে। রণবীর কোনো পরামর্শ দিল না, কোনো সমাধানও বাতলে দিল না। সে কেবল এটুকু বলল যে যখন পথ হঠাৎ বন্ধ হতে শুরু করে, তখন অনেক সময় কারণ পথ নয়, বরং যারা পথ বন্ধ করছে তারা হয়। দীপিকা তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ঘরে পৌঁছে সে সারা দিনের ঘটনাগুলো ক্রমানুসারে মনে করল। কাজ বন্ধ হওয়া, অধিকার সীমিত হওয়া, বিনিয়োগকারীদের দ্বিধা এবং অফিসের বদলে যাওয়া আচরণ। এখন এগুলো আর আলাদা আলাদা ঘটনা রইল না। সে একটি কাগজে কিছু নাম এবং তারিখ লিখল, কোনো সিদ্ধান্তে না পৌঁছেই, কেবল এই জন্য যে সে ভুলে যেতে চায় না। এটিই প্রথমবার ছিল যখন সে অনুভব করল যে সংকটকে অবজ্ঞা করা আর সম্ভব নয়। সেই রাতে দীপিকা অনেক রাত পর্যন্ত জেগে রইল। বাইরে শহরের আলোগুলো জ্বলছিল আর নিভছিল, এবং ভেতরে সে চুপচাপ এটি স্বীকার করে নিয়েছিল যে এই লড়াই এখন আর কেবল আত্মরক্ষার নয়, এখন তাকে পদক্ষেপ নিতে হবে এবং প্রতিটি পদক্ষেপের মূল্য চোকাতে প্রস্তুত থাকতে হবে। সংকট এখন আর লুকোনো ছিল না, তার সামনে দাঁড়িয়েছিল, এবং দীপিকা সিংহানিয়া তার সামনে চোখ নামানোর পাত্রী ছিল না। পরের দিন সকালে দীপিকা সিংহানিয়া অফিসে পৌঁছাল, তখন তার মন আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ছিল। গত রাতের অস্থিরতা এখন আর কেবল চিন্তা ছিল না, তা একটি সিদ্ধান্তে পরিণত হয়েছিল। তার মনে হচ্ছিল যে যদি কেউ তার অধিকার ক্ষেত্রের ভেতরে থেকেই খেলা খেলে থাকে, তবে তাকেও ভেতর থেকেই পরিস্থিতি পরখ করতে হবে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সে একটি সীমিত অভ্যন্তরীণ পর্যালোচনার আদেশ দিল এবং কিছু সংবেদনশীল নথিপত্রে প্রবেশাধিকার কেবল নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ করে দিল। এই পদক্ষেপটি ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল যে এর মাধ্যমেই পরিষ্কার হবে কে অস্বস্তি বোধ করে আর কে শান্ত থাকে। শুরুতে সবকিছু স্বাভাবিকই মনে হলো। অফিসের গতিতে কোনো বড় পরিবর্তন আসেনি। মিটিং হলো, কল চলতে থাকল
এবং কর্মচারীরা নিজেদের কাজে ব্যস্ত রইল। কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রথম সংকেত সামনে চলে এলো। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অমিত খান্না হঠাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়ে নিলেন। কিছুক্ষণ পর একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে রিপোর্ট নির্দিষ্ট সময়ে পৌঁছালো না। দীপিকা এই বিষয়গুলো নোট করল, কিন্তু কাউকে প্রশ্ন করল না। তার মনে হতে লাগল যে সে সঠিক পথে এগোচ্ছে। দুপুরের পর পরিস্থিতির দ্রুত মোড় ঘটল। একজন বোর্ড মেম্বার বিক্রম মেহতা তাকে বার্তা পাঠালেন যে তার সাম্প্রতিক আদেশগুলোতে পরিচালনা ব্যাহত হচ্ছে এবং কিছু বিনিয়োগকারীর মধ্যে অস্বস্তি বাড়ছে। দীপিকা উত্তর দিতে দেরি করল, কারণ সে এই চাপটিকে এখনই জনসমক্ষে আনতে চাইছিল না। কিন্তু এই দেরিটাই তার প্রথম বড় ভুল হয়ে দাঁড়াল। ঠিক সেই সময় তার আদেশগুলোকে এমনভাবে উপস্থাপন করা হতে লাগল যেন সে আতঙ্কে নিয়ন্ত্রণ করছে। যে পদক্ষেপটি সে তদন্তের জন্য নিয়েছিল সেটি এখন তার নেতৃত্বের ওপর প্রশ্ন তোলার হাতিয়ার হয়ে দাঁড়াল। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি আরও খারাপ হল। একটি সংবাদ মাধ্যমে কোম্পানির কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে রিপোর্ট প্রকাশিত হল। তাতে সরাসরি কোনো অভিযোগ ছিল না, কিন্তু ইঙ্গিত ছিল স্পষ্ট: অভ্যন্তরীণ অব্যবস্থা, বিনিয়োগকারীদের উদ্বেগ এবং নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা। দীপিকা সেই রিপোর্টটি পড়ল এবং প্রথমবারের মতো সে পরিষ্কার বুঝতে পারল যে তার নেওয়া সিদ্ধান্তটি বাইরের মানুষের কাছে ভুল অর্থে পৌঁছেছে। যেটিকে সে নিয়ন্ত্রণের প্রচেষ্টা ভেবেছিল, সেটি এখন অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সে অনেক রাত পর্যন্ত নিজের কেবিনে বসে রইল। ফোনের ঘণ্টি বাজতে লাগল, বার্তা আসতে থাকল, কিন্তু সে কারো উত্তর দিল না। সে সারা দিনের ঘটনাগুলোকে মনে মনে ঝালিয়ে নিল এবং এটি স্বীকার করল যে সে তাড়াহুড়ো করে এমন একটি পদক্ষেপ নিয়ে ফেলেছে যার প্রভাব তার ভাবনার চেয়ে অনেক বড় হয়ে গেছে। এই অনুভূতি ছিল তিক্ত, কিন্তু সত্য। সে বুঝে নিয়েছিল যে প্রতিটি সাহসী সিদ্ধান্ত সঠিক সময়েই ফল দেয়, এবং সম্ভবত এবার সময় তার পক্ষে ছিল না। সন্ধ্যায় যখন সে অফিস থেকে বেরোল, তখন ক্লান্তি তার মুখে স্পষ্ট ফুটে উঠছিল। পার্কিংয়ে রণবীর গাড়ির পাশে দাঁড়িয়েছিল। সে কিছু জিজ্ঞাসা করল না, কিন্তু তার দৃষ্টিতে উদ্বেগ পরিষ্কার দেখা যাচ্ছিল। রাস্তা জুড়ে দুজনেই চুপ ছিল। কিছুক্ষণ পর দীপিকা ধীর কণ্ঠে বলল যে মাঝে মধ্যে সঠিক উদ্দেশ্য ভুল জায়গায় আঘাত করে বসে। রণবীর খুব শান্ত স্বরে উত্তর দিল যে প্রতিটি পতনই শেষ নয়, অনেক সময় সেটি এগিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। দীপিকা জানালার বাইরে তাকিয়ে মাথাটা হালকা নাড়ল। ঘরে পৌঁছে সে সেই সংবাদ রিপোর্টটি আবার পড়ল। এখন তার কাছে এটি পুরোপুরি পরিষ্কার হতে লাগল যে খেলাটি জমে উঠেছে। তার সিদ্ধান্তগুলো তার বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছিল, এবং সামনের পথ আগের চেয়ে অনেক বেশি কঠিন হতে চলেছিল। সে ল্যাপটপ বন্ধ করল এবং দীর্ঘশ্বাস নিল। এটি ছিল প্রথম বড় ধাক্কা, এবং এটি তাকে শিখিয়ে দিল যে এখন থেকে প্রতিটি পরবর্তী পদক্ষেপ আগের চেয়ে অনেক বেশি সাবধানতা এবং ধৈর্যের সাথে নিতে হবে। সেই রাতে দীপিকা সিংহানিয়া অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে মেনে নিয়েছিল যে সে প্রথম আঘাতটি করেছিল, কিন্তু পাল্টা আঘাত ছিল তার কল্পনার চেয়েও দ্রুত এবং গভীর। এখন প্রশ্ন এটি ছিল না যে সংকট আছে কি নেই, প্রশ্ন এটি ছিল যে আগামী দিনের সিদ্ধান্তগুলোতে সে কতটা দৃঢ়তা এবং বুদ্ধিমত্তা দেখাতে পারবে। পরের দিন সকালে দীপিকা সিংহানিয়া অফিসে পৌঁছাল। তখন তার ভেতরে এই অনুভূতি ছিল যে আজকের দিনটি নির্ণায়ক হতে চলেছে। গত কয়েকদিনে যা কিছু ঘটেছিল তা এটি পরিষ্কার করে দিয়েছিল যে সংকট এখন আর কেবল কাগজ বা সংকেতের মধ্যে সীমাবদ্ধ নেই। নিজের কেবিনে বসেই সে মিটিংয়ের তালিকা দেখল এবং তৎক্ষণাৎ বুঝে গেল যে পরিস্থিতি বদলে গেছে। যে নামগুলোর উপস্থিতি সে সবসময় নিশ্চিত মনে করত, সেগুলো আজ তালিকায় ছিল না। এটি কোনো ভুল ছিল না, বরং একটি স্পষ্ট বার্তা ছিল যে সমীকরণ বদলে যাচ্ছে। মিটিং শুরু হওয়া মাত্রই পরিবেশ ঠান্ডা এবং আনুষ্ঠানিক হয়ে গেল। কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বলা হলো, কিন্তু উদ্দেশ্য ছিল স্পষ্ট। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কোম্পানির স্থিতি অস্থির বলে মনে করা হচ্ছে, এবং এখন নেতৃত্বের কাছে এটিই প্রত্যাশা করা হচ্ছে যে তিনি সংঘাতের বদলে ভারসাম্য গিছে নেবেন। দীপিকা শান্ত রইল এবং সব শুনল। সে বুঝতে পারছিল যে এখানে ভারসাম্যের অর্থ সত্য নয়, বরং সুবিধা। কিছুক্ষণ পর এই প্রস্তাব সামনে এলো যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত করা হোক এবং প্রতিটি বড় পদক্ষেপে নজরদারি রাখা হোক।
সেই মুহূর্তে দীপিতা খুব ভেবে চিন্তে উত্তর দিল। সে বলল যে সে সহযোগিতা এবং স্বচ্ছতার পক্ষে, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে অধিকার হস্তান্তর করা না তো সঠিক হবে আর না তো নিরাপদ। ঘরের মধ্যে কয়েক পলকের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কেউ সরাসরি বিরোধিতা করল না, কিন্তু এটি পরিষ্কার ছিল যে তার এই অবস্থানে অনেক মানুষ অস্বস্তি বোধ করছে। মিটিং শেষ হল, কিন্তু উত্তেজনা সেখানেই রয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যেই সেই উত্তেজনার প্রভাব সামনে চলে এলো। তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হল যে একটি বড় প্রকল্পে তার স্বাক্ষরের বাধ্যবাধকতা সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত এখন সম্মিলিত পর্যালোচনার পরেই কার্যকর হবে। এটি কোনো প্রকাশ্য ঘোষণা ছিল না, কিন্তু এর মানে সে ভালোভাবেই বুঝত। এটি ছিল প্রথম সুনির্দিষ্ট ক্ষতি যা তাকে সরাসরি সহ্য করতে হল। সেদিনই দুপুরের পর আরও একটি ধাক্কা লাগল। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সঞ্জয় মালহোত্রা, যাকে সে বছরের পর বছর ভরসা করে এসেছে, তিনি তার পদ ছাড়ার কথা জানিয়ে দিলেন। শব্দগুলো আনুষ্ঠানিক ছিল, কিন্তু সময় সবকিছু বলে দিল। দীপিকা সেই চিঠিটি পড়ল এবং তার মনে হল এটি কেবল একজন ব্যক্তির চলে যাওয়া নয়, বরং তার চারপাশে তৈরি হওয়া বৃত্তটি আরও সংকীর্ণ হয়ে আসছে। সে কোনো প্রতিক্রিয়া দিল না, কেবল শান্তভাবে চিঠিটি রেখে দিল। সন্ধে যখন সে অফিস থেকে বেরোল, তখন তার পদক্ষেপগুলো আগের চেয়ে ভারী ছিল। পার্কিংয়ে রণবীর গাড়ির পাশে দাঁড়িয়েছিল। সে কিছু জিজ্ঞাসা করল না, শুধু দরজা খুলে দিল। রাস্তা জুড়ে দুজনেই খামোশ ছিল। কিছুক্ষণ পর দীপিকা ধীর কণ্ঠে বলল যে আজ সে বুঝতে পারল সত্যের পথ বেছে নেওয়ার মানে অনেক সময় সুবিধা এবং ভরসাকে হারিয়ে ফেলা। রণবীর খুব শান্তস্বরে উত্তর দিল যে যে পথটি সহজ হয় সেটি সবসময় সঠিক হয় না, আর যা সঠিক হয় তা প্রায়ই একা করে দেয়। ঘরে পৌঁছে দীপিকা অনেক রাত পর্যন্ত জানালার পাশে দাঁড়িয়ে রইল। বাইরে শহর নিজের গতিতে চলছিল, যেন কিছুই বদলায়নি, কিন্তু তার ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। আজ সে কেবল অধিকার হারায়নি, সে তার চারপাশের সুরক্ষাও হারিয়েছে। তবুও তার কাছে এটি পরিষ্কার হয়ে উঠেছিল যে যদি সে এখন পিছিয়ে যায়, তবে এগিয়ে যাওয়ার কোনো অর্থ অবশিষ্ট থাকবে না। সেই রাতে দীপিকা সিংহানিয়া কোনো বড় প্রতিশ্রুতি দেয়নি। সে কেবল এটি স্বীকার করল যে সামনের পথ কঠিন এবং প্রতিটি পরবর্তী পদক্ষেপ কোনো না কোনো মূল্যের বিনিময়ে আসবে। কিন্তু সে এটিও ঠিক করে নিয়েছিল যে এই মূল্য চুপ থেকে নয়, বরং সত্যের সাথে দাঁড়িয়েই চোকানো হবে। পরবর্তী কয়েকদিনে দীপিকা সিংহানিয়া অফিসকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে একটি স্পষ্ট পরিবর্তন চলছিল। কিছু লোক যারা আগে প্রতিটি সিদ্ধান্তে পাশে দাঁড়িয়ে থাকত, এখন তারা আনুষ্ঠানিক হয়ে গেছে। তারা নিজেদের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকতে শুরু করেছে, না কোনো প্রশ্ন, না কোনো দায়িত্ব বাড়ানো। দীপিকা এই পরিবর্তনের ওপর কোনো মন্তব্য করল না। সে বুঝে গিয়েছিল যে সংকটের সময় শব্দের চেয়ে মানুষের ব্যবহার বেশি কথা বলে। এক সকালে সে খবর পেল যে আরও একজন বিভাগীয় প্রধান, রাজেশ শর্মা, বদলির অনুরোধ করেছেন। কারণ সেই সাধারণ ব্যক্তিগত এবং পেশাগত ভারসাম্য। দীপিকা ফাইলটি দেখল, স্বাক্ষর করল এবং সেটিকে এগিয়ে দিল। এবার তার ভেতরে কোনো ধাক্কা লাগল না। সে জেনে গিয়েছিল যে এটি কেবল একজন ব্যক্তির চলে যাওয়া নয়, বরং সেই মানসিকতার সরে যাওয়া যা সত্যের সাথে থাকার চেয়ে সুবিধাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু এরই মধ্যে কিছু ছোট সংকেতও সামনে আসতে লাগল, যেগুলোকে আগে হয়তো সে অবজ্ঞা করত। একজন কনিষ্ঠ ব্যবস্থাপক অর্জুন সময়ের আগে অফিসে আসতে শুরু করেছে। একজন হিসাবরক্ষক কর্মকর্তা নীল না বলতেই পুরনো পরিসংখ্যানগুলো আবার যাচাই করছে। এই মানুষগুলো কোনো সমর্থনের ঘোষণা করছিল না, কিন্তু নিজেদের কাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছিল। দীপিকায় সবকিছু চুপচাপ দেখল এবং প্রথমবারের মতো অনুভব করল যে প্রকৃত সাথী প্রায়শই আওয়াজ ছাড়াই পাওয়া যায়। দুপুরের এক মিটিংয়ে যখন কিছু কঠিন প্রশ্ন উঠল, তখন সেই তরুণ ব্যবস্থাপক অর্জুন খুব শান্ত স্বরে দাঁড়িয়ে কেবল তথ্যের ভিত্তিতে কথা রাখল, না কোনো অভিযোগ, না কোনো পক্ষপাত। ঘরের মধ্যে কয়েক পলকের জন্য নিস্তব্ধতা নেমে এলো। দীপিকা তার দিকে তাকালো এবং কিছু না বলে সেই ফাইলটি নিজের সামনে টেনে নিল, যেটিকে সে এ পর্যন্ত আলাদা করে রেখেছিল। এটি একটি ছোট ইঙ্গিত ছিল, কিন্তু তার জন্য এটি ছিল একটি সিদ্ধান্ত। সে বুঝে গিয়েছিল সামনের পথে তাকে কোন মানুষগুলোর ওপর নজর দিতে হবে। সন্ধ্যা হতে হতে অফিসের পরিবেশ আরও কিছুটা পরিষ্কার হয়ে গেল। যারা থাকার তারা থেকে গিয়েছিল, আর যারা যাওয়ার তাদের মন আগেই বেরিয়ে গিয়েছিল। দীপিকা নিজের কেবিনে বসে রইল এবং সারাদিনের ব্যবহারগুলোকে জুড়তে লাগল।
এটি এখন কেবল আবেগের বিষয় ছিল না, এটি রণকৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছিল। অফিস থেকে বেরোনোর সময় রণবীর সবসময়কার মতো উপস্থিত ছিল। গাড়ি চলতে শুরু করল। রাস্তা জুড়ে দুজনেই চুপ ছিল। কিছুক্ষণ পর দীপিকা বলল যে আজ সে প্রথমবারের মতো অনুভব করল যে প্রতিটি শূন্যস্থান ক্ষতি নয়, কিছু জায়গায় এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করে। রণবীর খুব শান্ত স্বরে উত্তর দিল যে যখন শোরগোল কমে যায় তখন সঠিক আওয়াজগুলো শোনা যেতে শুরু করে। ঘরে পৌঁছে দীপিকা সেই ফাইলটি আবার খুলল, যেটিকে সে মিটিংয়ে নিজের কাছে রেখেছিল। এখন সেটি আর কেবল একটি নথি ছিল না, বরং আসন্ন পদক্ষেপগুলোর শুরু ছিল। সে সেটি বন্ধ করল এবং দীর্ঘশ্বাস নিল। এখন সে জেনে গিয়েছিল যে সে একা নয়, স্রেফ ভিড়টা কমে গেছে। সেই রাতে দীপিকা সিংহানিয়া অনেক রাত পর্যন্ত জেগে রইল, কিন্তু এবার মনে ভয় ছিল না, সেখানে ছিল স্বচ্ছতা। সে জানত সামনের লড়াই কঠিন হবে, কিন্তু এখন সে এটিও জানত যে কোন মানুষদের নিয়ে সে সেই পথে চলতে পারে। পরের দিন সকালে দীপিকা সিংহানিয়া অফিসে পৌঁছাল, তখন তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা ছিল। গত দিনগুলোর তোলপাড় এখন পিছনে ফেলে এসেছে এবং তার জায়গায় একটি পরিষ্কার দিকনির্দেশ জায়গা করে নিয়েছে। সে জানত এখন শোরগোল করে কিছু অর্জন হবে না, তার প্রমাণ দরকার ছিল, এবং তাও এমন যা কোনো সন্দেহের অবকাশ রাখবে না। নিজের কেবিনে বসেই সে সেই ফাইলটি খুলল যা সে এতদিন আলাদা করে রেখে আসছিল। পাতাগুলো ছিল সাধারণ, কিন্তু তারিখ, অনুমতি এবং স্বাক্ষরের মাঝখানের তালমিল ভেঙে যেতে দেখা যাচ্ছিল। আলাদা আলাদাভাবে দেখলে সবকিছু স্বাভাবিক মনে হতো, কিন্তু একসাথে রাখলে একটি প্যাটার্ন ফুটে উঠছিল। সে পুরনো নথিপত্র বের করল এবং সেগুলোকে সাম্প্রতিক এন্ট্রিগুলোর সাথে মেলাতে লাগল। কিছু অর্থ প্রদানের তারিখ বদলে দেওয়া হয়েছিল, কিছু এন্ট্রি পেছনের তারিখে যোগ করা হয়েছিল, এবং কিছু অনুমতি এমন ছিল যার কোনো আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যাচ্ছিল না। এই সব কিছু খুব সাবধানে করা হয়েছিল, যেন কেউ জানত স্তরগুলোর ভেতরে সত্যকে কিভাবে লুকোতে হয়। দীপিকা নোট তৈরি করল, কাউকে না জানিয়ে, কারো সাথে আলোচনা না করে। এখন এটি কেবল সন্দেহ ছিল না, এটি একটি নিরেট দিকনির্দেশ হয়ে উঠেছিল। দুপুরের সময় সেই কনিষ্ঠ ব্যবস্থাপক অর্জুন তার কেবিনের বাইরে এসে দাঁড়াল, যাকে সে গত কয়েকদিন ধরে চুপচাপ কাজ করতে দেখছিল। সে কোনো ভূমিকা না করেই কিছু কাগজ সামনে রাখল এবং জানালো যে পুরনো পরিসংখ্যান যাচাই করার সময় সেও সেই অসামঞ্জস্যগুলো দেখতে পেয়েছে যেগুলোর ওপর দীপিকা কাজ করছিল। দীপিকা কাগজগুলো দেখল এবং সেই মুহূর্তেই সে বুঝতে পারল যে এই খোঁজ এখন আর একা নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে আরও একটি বিষয় লক্ষ্য করল। কেবিনের বাইরে করিডরে কারো দাঁড়িয়ে থাকার শব্দ এলো এবং তারপরই তৎক্ষণাৎ কদমের শব্দ দূরে মিলিয়ে গেল। এটি খুব ছোট একটি সংকেত ছিল, কিন্তু দীপিকার অভিজ্ঞতার জন্য যথেষ্ট ছিল। সে খুব শান্ত স্বরে সেই ব্যবস্থাপককে বলল যে সে এই বিষয়ে কারো সাথে যেন কোনো আলোচনা না করে এবং নিজের কাজে স্বাভাবিকভাবে মনোযোগ দিতে থাকে। এটি ছিল তার রণকৌশলের প্রথম স্পষ্ট পদক্ষেপ। সে জানত যদি এই তথ্য সময়ের আগে ছড়িয়ে পড়ে তবে প্রমাণগুলো গায়েব হয়ে যেতে পারে। তার কেবল সঠিক মানুষেরই নয়, সঠিক সময়েরও প্রয়োজন ছিল। সে একা হওয়া মাত্রই দেখল যে ফাইলগুলোর উপর সে কাজ করছিল তার মধ্যে একটি সম্প্রতি খোলা হয়েছে, অথচ সে কাউকে অনুমতি দেয়নি। এটি কাকতালীয় হতে পারে না। বিকাল নাগাদ সে নিজের দিনটিকে পুরোপুরি বদলে দিল। কিছু মিটিং বাতিল করে দেওয়া হলো, কিছু কাজ পরের সপ্তাহের জন্য স্থগিত করা হলো। এটি পিছিয়ে যাওয়া ছিল না, বরং জমি তৈরি করা ছিল। এখন সে জেনে গিয়েছিল যে কেউ না কেউ তার গতিবিধির উপর নজর রাখছে। এই অনুভূতিটা ছিল ভয় জাগানো, কিন্তু সাথে সাথে এটি তাকে এটিও বলছিল যে সে সঠিক পথেই এগোচ্ছে। অফিস থেকে বেরোনোর সময় তার মুখে ক্লান্তি ছিল না, বরং ছিল এক মাপজোক করা গাম্ভীর্য। পার্কিংয়ে রণবীর গাড়ির পাশে দাঁড়িয়েছিল। দীপিকা বসল এবং কিছুক্ষণ পর শুধু এটুকু বলল যে আজ তাকে প্রথমবারের মতো মনে হলো যে সে একা অনুসন্ধান করছে না, আর সম্ভবত এই কথাটি সবচেয়ে বেশি বিপজ্জনক। রণবীর কোনো প্রশ্ন করল না, শুধু এটুকু বলল যে যখন পথের ওপর নজর পড়তে শুরু করে তখন বুঝে নিতে হবে যে গন্তব্য আর দূরে নেই, কিন্তু পথ সহজও হতে চলেছে না। ঘরে পৌঁছে দীপিকা সারা দিনের নোটগুলো আবার দেখল। এখন তার সামনে কেবল সংকটের শিকড়ই ছিল না, বরং এটিও পরিষ্কার যে কেউ তার নড়াচড়া অনুভব করে ফেলেছে। সে ফাইলগুলো বন্ধ করল এবং দীর্ঘশ্বাস নিল। এটি এখন আর শুধু তদন্ত রইল না, এটি একটি খেলায় পরিণত হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ মেপে রাখতে হবে। সেই রাতে দীপিকা সিংহানিয়া অনেক রাত পর্যন্ত জেগে রইল। এবার তার মনে অস্থিরতা ছিল না, বরং ছিল সতর্কতা। সে বুঝে গিয়েছিল প্রথম সূত্র পাওয়া গেছে এবং প্রথম বিপদও সামনে চলে এসেছে। এখন আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না।
পরের দিন সকালে দীপিকা সিংহানিয়া অফিসে পৌঁছালো তখন সে জানত সে নিজেকে সাধারণ রাখবে। না চলন বদলালো, না মুখের ভাব। গতদিন সে যা কিছু করেছিল তা এখন প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল, এবং সে জানত এই প্রতিক্রিয়া হঠাৎ নয়, বরং সাবধানতার সাথে আসবে। নিজের কেবিনে বসেই সে সেই দৈনন্দিন রুটিন আপন করল, যেন অস্বাভাবিক কিছুই ঘটেনি। এটাই ছিল তার জাল। সে সেই ফাইলগুলোকে সেই ক্রমেই ছেড়ে দিল যাতে সে জানত একটি ছোট কিন্তু ধরা পড়ার মতো অসামঞ্জস্য রাখা হয়েছে। এটি কোনো সিদ্ধান্ত ছিল না, স্রেফ একটি সংকেত যা কেবল সেই ব্যক্তিই দেখতে পারত যে খুব গভীরভাবে নজরদারি করছে। দিনের প্রথম অংশ শান্ত থাকল। কোনো কল নেই, কোনো বার্তা নেই। এই শান্তি তাকে বিভ্রান্ত করছিল না। সে জানত আসল তোলপাড় প্রায়শই নীরবতার ভেতরে জন্ম নেয়। দুপুরের পর যখন সে একটি পুরনো রিপোর্ট দেখছিল, তখনই সে খেয়াল করল যে ফাইলটি সে কেবল দেখার জন্য খুলেছিল সেটি অন্য কোনো সময়েও খোলা হয়েছিল। সময় নথিভুক্ত ছিল, পরিচয়ও। তার ভেতরে এক হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু সে নিজেকে স্থির রাখল। এটিই ছিল সেই সংকেত যার জন্য সে অপেক্ষা করছিল। জাল নড়ে উঠেছে। কিছুক্ষণ পরই একটি অভ্যন্তরীণ তথ্য এলো। ভাষা ছিল আনুষ্ঠানিক, কিন্তু সময় ছিল অস্বাভাবিক। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সে কি কিছু প্রকল্পের দিশা পরিবর্তনের কথা ভাবছে। এই প্রশ্নটি সাধারণ মনে হতো যদি তা ফাইল খোলার ঠিক পরেই না আসত। দীপিকা উত্তর দিল না। সে বার্তাটি বন্ধ করল এবং নিজের কাজে মন দিল। সে জানত উত্তর দেওয়া এখন জরুরি নয়, বরং দেখা জরুরি যে পরবর্তী পদক্ষেপ কে নেয়। সন্ধ্যা নাগাদ পরিবেশের পরিবর্তন স্পষ্ট হতে লাগল। একটি নির্ধারিত মিটিং কারণ না জানিয়ে স্থগিত করে দেওয়া হলো। কিছু নথিপত্র যেগুলোতে তার সরাসরি প্রবেশাধিকার ছিল, এখন তা পর্যালোচনার নামে আটকে দেওয়া হলো। এটি এখন আর কেবল সংকেত ছিল না, এটি ছিল একটি স্পষ্ট সতর্কবার্তা যে তার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এবং সীমানা টানা হচ্ছে। দীপিকা কোনো প্রতিবাদ করল না। সেই পরিবর্তনটি নোট করল এবং চুপচাপ নিজের পরিকল্পনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া শুরু করল। অফিস থেকে বেরোনোর সময় সে সাধারণ চালে পার্কিংয়ের দিকে এগিয়ে গেল। রণবীর গাড়ির পাশে দাঁড়িয়েছিল। সে বসল এবং গাড়ি চলতে শুরু করল। কিছুক্ষণ পর দীপিকা ধীর কণ্ঠে বলল যে আজ সে অনুভব করল তার জাল কেবল লক্ষ্য করা হয়নি, বরং কাউকে অস্বস্তিতেও ঠেলে দিয়েছে। রণবীর কোনো প্রশ্ন ছাড়াই বলল যে যখন কেউ নিজের জায়গা বাঁচাতে শুরু করে তখন বুঝে নিতে হবে আপনি সঠিক বিন্দুটি ছুঁয়েছেন। দীপিকা জানালার বাইরে তাকাল। শহরের আলো এখন তার কাছে আগের চেয়ে আলাদা মনে হচ্ছিল, যেন প্রতিটি আলো কোনো ছায়াকে জন্ম দিচ্ছে। ঘরে পৌঁছে সে সারাদিনের ঘটনাগুলোকে একটি ক্রমে সাজাল। ফাইল খোলা, সঙ্গে সঙ্গে আসা প্রশ্ন, মিটিং বাতিল হওয়া এবং প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা। এখন এটি আর কেবল আন্দাজ রইল না, এটি ছিল প্রতিক্রিয়া, আর প্রতিক্রিয়ার মানে ছিল সামনের জন সতর্ক হয়ে গেছে। সে তার নোটবুকে কিছু নামের পাশে ছোট ছোট চিহ্ন দিল এবং ফাইলগুলো বন্ধ করে দিল। এই খেলাটি এখন আর ধীর গতি থাকবে না। সেই রাতে দীপিকা সিংহানিয়া অনেক রাত পর্যন্ত জেগে রইল। এবার তার মনে ভয় বা অস্থিরতা ছিল না, সেখানে ছিল কেবল সতর্কতা। জাল পাতা হয়ে গেছে এবং বিপদ সামনে চলে এসেছে। এখন প্রশ্ন এটি ছিল না যে কেউ দেখছে কিনা, বরং এটি ছিল পরবর্তী আঘাত কখন এবং কতটা শক্তি নিয়ে আসবে। আর দীপিকা জানত এখন প্রতিটি পরবর্তী পদক্ষেপ তাকে পুরোপুরি প্রস্তুতির সাথেই নিতে হবে। পরের দিন সকালে দীপিকা সিংহানিয়া অফিসে পৌঁছাল তখন তার ভিতরে আগে থেকেই এক কঠোর সতর্কতা ছিল। এটি কোনো অজানা ভয় থেকে নয়, বরং গত কয়েকদিনের স্পষ্ট সংকেত থেকে তৈরি হয়েছিল। যেমনই সে ইমারতের ভেতরে পা রাখল, তার মনে হল পরিবেশ বদলে গেছে। কিছু দৃষ্টি তার উপর থমকে গিয়েই আবার সরে গেল। কিছু মুখ আনুষ্ঠানিক হাসির আড়ালে লুকোনো ছিল। কেউ কিছু বলছিল না, কিন্তু এই নীরবতা এখন আর স্বাভাবিক ছিল না। এর মধ্যে দূরত্ব ছিল এবং ছিল এক ধরনের ঠান্ডা ভাব। নিজের কেবিনে বসেই সে একটি জরুরি তথ্য পেল। এটি ছিল বোর্ড অফ ডিরেক্টর্সের মিটিংয়ের বার্তা। না কোনো বিষয় লেখা ছিল, না কোনো নথি যুক্ত ছিল, কেবল এটুকুই যে তার উপস্থিতি আবশ্যিক। দীপিকা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে বুঝে গেল এই মিটিংটি তার পাতা জালের প্রতিক্রিয়া। এখন যা হচ্ছিল তার লুকোনো ছিল না। মিটিং রুমে পরিবেশ ছিল আনুষ্ঠানিক এবং কঠোর। সামনে বসে থাকা লোকগুলো তারাই ছিল
যাদের সে বছরের পর বছর ধরে চেনে, কিন্তু আজ তাদের চোখে সহজ ভাব ছিল না। কথাবার্তা কোনো প্রশ্ন দিয়ে নয়, বরং একটি সিদ্ধান্ত দিয়ে শুরু হলো। খুব সংযত শব্দে বলা হলো যে পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং কোম্পানির ভাবমূর্তি সুরক্ষিত রাখতে কিছু অধিকার সাময়িকভাবে একটি পর্যবেক্ষণ কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে। কেউ সরাসরি এটি বলেনি যে দীপিকার উপর আর ভরসা নেই, কিন্তু প্রতিটি শব্দ সেই দিকেই ইঙ্গিত করছিল। নিয়ম এবং প্রক্রিয়ার ভাষায় তার উপর সীমানা টানা হচ্ছিল। দীপিকা বাধা না দিয়ে সব শুনল। সেই মুহূর্তে সে পরিষ্কার বুঝতে পারল যে বিপদ এখন আর ভেতরে লুকোনো নেই, তার সামনে চলে এসেছে এবং ব্যবস্থার রূপ নিয়েছে। সে কেবল একটি প্রশ্ন করল খুব শান্ত স্বরে, যে এই সিদ্ধান্তটি কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে। ঘরের মধ্যে কয়েক পলকের জন্য গভীর নীরবতা নেমে এলো। তারপর উত্তর এলো অস্পষ্ট এবং গোলমেলে। ঝুঁকি, বাইরের চাপ এবং অস্থিরতার মতো শব্দগুলো বারবার বলা হলো, কিন্তু কোনো নিরেট ভিত্তি দেওয়া হলো না। মিটিং সেখানেই শেষ হলো। কোনো তর্ক হলো না, কোনো চিৎকার হলো না। কিন্তু যেমনই দীপিকা বাইরে বেরোলো, সে অনুভব করল এটি ছিল প্রথম সরাসরি আঘাত। তার হাত থেকে নিয়ন্ত্রণের একটি অংশ কেড়ে নেওয়া হয়েছিল। এটিই ছিল সেই মুহূর্ত যার প্রস্তুতি পর্দার পেছনে থাকা ব্যক্তিটি করছিল। নিজের কেবিনে ফিরে সে আরও একটি পরিবর্তন দেখল। যে ফাইলগুলোতে সে প্রতিদিন কাজ করত, তার মধ্যে কিছু এখন কেবল ভিউ মোডে ছিল। কোনো তথ্য নেই, কোনো ব্যাখ্যা নেই, এর প্রয়োজনও ছিল না। বার্তাটি ছিল স্পষ্ট, তাকে ধীরে ধীরে সীমিত করা হচ্ছে। সন্ধ্যায় যখন সে অফিস থেকে বেরোল, তখন তার ভেতরে এক ভারী ভাব ছিল। পার্কিংয়ে রণবীর আগে থেকেই দাঁড়িয়েছিল। গাড়ি চলতে শুরু করল। কিছুক্ষণ দীপিকা চুপ রইল। তারপর সে খুব ধীর কণ্ঠে বলল যে আজ সে প্রথমবারের মতো সত্যি সত্যি অনুভব করল যে তাকে এক কোণায় ঠেলা হচ্ছে। রণবীর কোনো পরামর্শ দিল না। সে কেবল এইটুকু বলল যে যখন কেউ খোলাখুলি সামনে আসতে শুরু করে, তখন বুঝে নিতে হবে যে এখন আর লুকোনোর জায়গা কম বেঁচে আছে। ঘরে পৌঁছে দীপিকা অন্ধকার ঘরে বসে রইল। সে আলো জ্বালালো না। সে সারা দিনের প্রতিটি ঘটনা এক এক করে মনে করছিল। মিটিং, দৃষ্টি, শব্দের পেছনে লুকানো ইঙ্গিত এবং হঠাৎ টেনে দেওয়া সীমানা। ছবিটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। যে ব্যক্তিটি তার বিরুদ্ধে কাজ করছিল, সে এখন আর খুব বেশি দূরে নেই। সম্ভবত সে সেই মুখগুলোর মধ্যেই একজন ছিল যারা আজ তার সামনে বসেছিল। সেই রাতে দীপিকা সিংঘানিয়া এটি স্বীকার করে নিল যে খেলাটি এখন পরবর্তী ধাপে প্রবেশ করেছে। এটি এখন কেবল তদন্ত বা আত্মরক্ষার প্রক্রিয়া নয়, এটি ছিল সরাসরি সংঘাত, যেখানে প্রতিটি ভুল ভারী হতে পারে। কিন্তু সেই মুহূর্তে সে এটিও ঠিক করে নিল যে যদি তাকে এই লড়াই জিততে হয়, তবে তাকে এখন ঝুঁকি নিতেই হবে। নিরাপদ থেকে সে কিছুই বদলাতে পারত না। পরের দিন সকালে দীপিকা সিংঘানিয়া অফিসে গেল না। এটি ছিল তার জন্য এক অস্বাভাবিক সিদ্ধান্ত, কিন্তু এটি কোনো দুর্বলতা ছিল না। এটি ছিল স্বচ্ছ ধারণা থেকে নেওয়া একটি পদক্ষেপ। সে জেনে গিয়েছিল যে যে জায়গায় সে দাঁড়িয়ে আছে, সেখানে থেকে এখন সে স্বাধীনভাবে কিছুই করতে পারবে না। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নড়াচড়া কারো না কারো নজরে ছিল। যদি তাকে এই বেষ্টনী ভাঙতে হয়, তবে তাকে আগে নিজেকে তার বাইরে বের করতে হবে। নিজের বাড়ির শান্ত ঘরে বসে সে সেই নথিপত্রগুলো খুলল, যেগুলোকে সে মাসখানেক আগে চুপচাপ সুরক্ষিত রেখেছিল, না জেনেই যে সেগুলোর ব্যবহার কোন দিন হবে। এক এক করে সে পরিসংখ্যানগুলো দেখতে থাকল। অনুমতি, স্বাক্ষর, সময়সীমা এবং ট্রানজ্যাকশন সবকিছু এখন একটি সোজা লাইনে জুড়ে যাচ্ছিল। যে বিষয়গুলো আগে বিক্ষিপ্ত লাগত, তা এখন একটি পরিষ্কার ছবি তৈরি করছিল। পর্দার আড়াল থেকে কাজ করা ব্যক্তিটি কোনো বাইরের লোক ছিল না। সে সেই ছিল যে বছরের পর বছর ধরে ভারসাম্য এবং স্থিতিশীলতার কথা বলেছিল, এবং সেই ভরসার সুযোগ নিয়ে সে ব্যবস্থাকে নিজের মতো করে বাঁকানোর প্রস্তুতি নিয়েছিল। দীপিকা এই সত্যটি জেনে ধাক্কা খেল, কিন্তু নিজেকে সামলাল। এটি আবেগের সময় ছিল না। সে কাউকে ফোন করল না, না কাউকে প্রশ্ন করল, না কারো কাছে কৈফিয়ত চাইল। সে জানত এখন শব্দ দিয়ে কিছুই বদলাবে না, কেবল তথ্যই এই গল্পের শেষ লিখতে পারে। সে সমস্ত প্রমাণগুলোকে ক্রমানুসারে সাজাল, কোনো অভিযোগ ছাড়াই, কোনো আবেগ ছাড়াই। তারপর সে সেই ফাইলটি একসাথে অনেক জায়গায় পাঠিয়ে দিল, বোর্ড অফ ডিরেক্টরসকে, স্বাধীন অডিট সংস্থাকে এবং প্রধান বিনিয়োগকারীদের কাছে। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। যদি এটি ব্যর্থ হতো, তবে সে তার পদ, তার মর্যাদা এবং সম্ভবত তার পুরো পরিচয় হারিয়ে ফেলতে পারত। কিন্তু যদি সে চুপ থাকত, তবে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে যেত। সেদিন দুপুরের পর তার ফোন অনবরত বাজতে লাগল।
গলার স্বরগুলোতে এখন আর আগের মতো নিয়ন্ত্রণ ছিল না। যারা কাল পর্যন্ত সীমানার কথা বলছিল, আজ তারা জবাব খুঁজছে। দীপিকা তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দিল না। সে অপেক্ষা করল, এবং সেটাই হল যার আশা সে করেছিল। আরও একটি জরুরি মিটিং ডাকা হল। এবার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। এখন কথা নিয়ম আর প্রক্রিয়ার নয়, বরং সরাসরি তথ্যের ছিল। মিটিং রুমে সত্য বেশিক্ষণ লুকানো থাকল না। যে শব্দগুলো দিয়ে আগে সত্যকে ঢাকা হয়েছিল, সেগুলো এখন অকেজো হয়ে গেছে। যে ব্যক্তিটি বছরের পর বছর ধরে পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিল, সে এখন আর চোখ মেলাতে পারছিল না। দীপিকা সেখানে কোনো বিজয়ীর মতো বসেছিল না। সে সেখানে বসেছিল এমন একজন মানুষের মতো, যে সঠিক কাজ করার জন্য সবকিছু বাজি রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সন্ধ্যায় যখন সে ইমারত থেকে বাইরে বেরোল, তখন তার ভেতরে কোনো উত্তেজনা ছিল না। ছিল কেবল এক গভীর ক্লান্তি। কিন্তু এটি হারের ক্লান্তি ছিল না। এটি ছিল সেই মানুষের ক্লান্তি যে নিজের মূল্যবোধের সাথে আপোস করেনি। পার্কিংয়ে রণবীর আগে থেকেই দাঁড়িয়েছিল। সে কিছু জিজ্ঞাসা করেনি, শুধু দরজা খুলে দিল। গাড়ি চলা মাত্রই দীপিকা খুব ধীর কণ্ঠে বলল যে আজ সে হয়তো অনেক কিছু হারিয়েছে, কিন্তু সে নিজেকে হারায়নি। রণবীর মাথা নাড়ল এবং বলল যে যখন মানুষ নিজের কাছেই হেরে যায়, তখন কোনো জয়ই তাকে পূর্ণতা দিতে পারে না। কয়েক মাস পর কোম্পানি আবার স্থিতিশীল হল। আগের মতো চাকচিক্য ছিল না, কিন্তু এখন ভিত্তি ছিল মজুত। দীপিকা বদলে গিয়েছিল। সে এখন কেবল নিয়ন্ত্রণ দিয়ে নেতৃত্ব করত না, সে শুনতে শিখেছিল এবং লোকেদের তাদের পদের ভিত্তিতে নয়, বরং তাদের ব্যবহারের ভিত্তিতে চিনতে শিখেছিল। রণবীর এখন আর কেবল একজন চালক ছিল না, সে ছিল সেই সত্যের এক স্মারক যা দীপিকা তার সবচেয়ে কঠিন সময়ে চিনেছিল। এই গল্পটি ক্ষমতা বা বিজয়ের ছিল না। এই গল্পটি ছিল সেই মুহূর্তের, যখন একজন মানুষকে বেছে নিতে হয় যে সে কি নিরাপদ থাকবে নাকি সত্যের পথে থাকবে। আর মাঝে মধ্যে সবকিছু বাজি রেখেই মানুষ নিজের সবচেয়ে দামি জিনিসটি, নিজের আত্মা এবং নিজের মর্যাদা বাঁচাতে পারে। কখনো কোনো মানুষকে তার পদ, পোশাক বা বর্তমান পরিস্থিতির ভিত্তিতে ছোট মনে করবেন না। এই দুনিয়ার লোক দেখানো জিনিসে ভরা, কিন্তু প্রকৃত মূল্য সব সময় ভেতরে লুকিয়ে থাকে। যে আজ তোমার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে, হতে পারে সেই কাল তোমার সবচেয়ে বড় সাহারা হবে। আর যাকে তুমি আজ তুচ্ছ ভাবছ, সেই একদিন তোমাকে আয়না দেখিয়ে দিতে পারে। প্রায়ই আমরা ভুলে যাই যে প্রতিটি মানুষ নিজের এক আলাদা লড়াই লড়ছে। কেউ নিজের বাধ্যবাধকতা লুকাচ্ছে, কেউ নিজের স্বপ্নকে, আর কেউ নিজের অতীতকে। কারো নীরবতা তার দুর্বলতা নয়, এবং কারো মাথা নত করা মানে হার নয়। আসল শক্তি সব সময় চিৎকার করে না, তার সঠিক সময়ের অপেক্ষা করে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন আমরা নিজেকে উঁচু আর অন্যদের নিচু ভাবতে শুরু করি, তখন আমরা সবার আগে নিজের বিচার বুদ্ধি হারাই। ইতিহাস সাক্ষী যে সবচেয়ে বড় পতন সব সময় সেই জায়গা থেকেই শুরু হয়েছে যেখানে মানুষ নিজেকে অজেয় ভেবে নিয়েছে। সম্মান চাইলে পাওয়া যায় না, দিলে পাওয়া যায়। মনে রেখো, পথ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু মানবতা যদি একবার হারিয়ে যায়, তবে তাকে ফিরে পাওয়া সবচেয়ে কঠিন কাজ। যে ব্যক্তি আজ তোমার কাছে কিছুই নয়, সে কাল তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ব্যবহারে নম্রতা রাখো, শব্দে সংযম রাখো এবং হৃদয়ে সম্মান রাখো। অন্যকে ছোট দেখিয়ে কেউ বড় হতে পারে না। আসল মহত্ব তখনই দেখা যায় যখন মানুষ ক্ষমতা থাকা সত্ত্বেও নম্র হয়। যদি তুমি সত্যি এগিয়ে যেতে চাও, তবে শেখো প্রতিটি মানুষকে মানুষের মতো দেখতে। কারণ এই দুনিয়ায় সবচেয়ে বড় ভুল এটাই যে আমরা কাউকে দুর্বল ভেবে নিই, যখন সময় এখনও তার আসল রূপটি দেখায়নি।